বাংলাদেশ দখল করতে চায় ভারত। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি জেলা যশোর এবং খুলনাকে তারা ভারতের সাথে যুক্ত করতে চায়, এইটি দাবি করে আজকে বক্তব্য দিয়েছে ভারতের সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতা। এটি কিন্তু এআই নয়, এটি সত্যিকার অর্থেই ভারতের পশ্চিমবঙ্গের একজন সর্বোচ্চ নেতা এই ধরনের দাবি করে আজকে বক্তব্য দিয়েছে জনসভায় প্রকাশ্যে। হ্যাঁ, আপনারা সঠিক শুনছেন। আমাদের এরকম একটা পর্যায়ে আসবে বাংলাদেশের ভবিষ্যৎ বা এমন একটা সময়ের মোকাবেলা করতে হবে আমাদের, এগুলি আমরা সবসময় বলে আসছি। কি করতে হবে পরে বলছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দুটি বিষয়ের উপর আমি আজকে আলোকপাত করবো এবং এটি নিয়ে আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে সবাইকে। যদি আপনি সঠিক বা শতভাগ বাংলাদেশি হয়ে থাকেন তাহলেই আপনার গায়ে লাগবে এবং আপনি এই নিয়ে কথা বলবেন, আমাদেরকে কথা বলতেই হবে। আজকে আপনারা জানেন যে ভারতের ষড়যন্ত্র সবসময় 1971 সাল থেকে বাংলাদেশ নিয়ে করে আসছে। আজকের কথা যদি বলি, যেটি আমি শুরু করেছি বলে যে বাংলাদেশকে দখল করতে চায়, বাংলাদেশকে ভাঙতে চায় ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি, মানে বর্তমান রুলিং পার্টি, ভারতের কেন্দ্রীয় সরকার যে বিজেপির রাজনৈতিক দলের সরকার, সেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আজকে তার নির্বাচনী জনসভায়, আগামী এই এপ্রিলে বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে, এবং সেই বিধানসভা নির্বাচনের সবার মধ্যে তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে বাংলাদেশকে ভেঙে খুলনা এবং যশোরকে ভারতের সাথে যুক্ত, পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করতে হবে, মানে ভারতের সাথে যুক্ত করে। এবং তিনি বাংলাদেশে বসবাসকারী ভারতে মানে হিন্দু যারা রয়েছেন সেই হিন্দু সমাজের লোকজনকে তিনি আহ্বান করেছেন যেন তারা বিভিন্ন ধরনের ছল চাতুরির উপায়ে এই অঞ্চলকে ভেঙে তাদের সব সম্পদ নিয়ে যেতে ভারতে চলে যায়। চিন্তা করুন কতটা নিকৃষ্ট, কতটা ভয়ঙ্কর এই পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের তথাকথিত নেতারা। আমাদের কাছে হিন্দু মুসলিম আমরা সবাই এক, বাংলাদেশের মধ্যে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নাই, কোনো ধরনের ধর্মের সাথে আমরা আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি আমরা দেখাই না। আমরা সরাসরি বলতে চাই আমরা বাংলাদেশি। আর বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে তারা সবাই বাংলাদেশি, তারা কি হিন্দু নয়, আগে সবাই বাংলাদেশি। এরপর আমরা আমার ধর্মীয় বিচারে আমরা নিজেদেরকে দেখার চেষ্টা করি। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা জানেন যে ভারত সরকার সে 1971 আমাদের মহান মুক্তিযুদ্ধের পর থেকে তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে। বাংলাদেশকে কার্যত একটা ক্রিপলড কান্ট্রি, তাদের নিয়ন্ত্রিত একটি ভূখণ্ড হিসেবে তারা সবসময় রাখতে চেয়েছে। এবং যেটি প্যালেস্টাইনকে করেছে, যেটি তারা ওই বিভিন্ন ধরনের ছোট ছোট দেশকে এভাবে তৈরি করে তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণে রেখে এবং ওইসব দেশকে প্রতিনিয়ত শোষণ করবার একটা ইঞ্জিনের মতো, মানে হলো গরুর মতো আমাদেরকে রাখবে। তারা মাঝে মধ্যে গরুর দুধ দোহায় তারা খাবে দুধ, আর আমরা কষ্ট করে তাদের জন্য এই দুধ রেখে দিব, তারা এই দুধকে নিয়ে যাবে। এই হলো তাদের আসল প্ল্যান। যে প্ল্যানের প্রেক্ষিতে তারা সে 1971 সাল থেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ফেলে ফেলে দুর্বল রেখেছে। কিন্তু এটি সত্য, সেই বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ভারতের এই চালাকি, জিয়াউর রহমানও বুঝতে পেরেছিলেন ভারতের এই চালাকি। সেই তৎকালীন সময় যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পক্ষের নেতারা ছিলেন, রাজনৈতিকবিদরা ছিলেন, তারা ঠিকই বুঝতে পেরেছিল যে ভারতকে অন্ততপক্ষে আমাদের দেশে কখনোই সুযোগ দেওয়া যাবে না। যে কারণে আমাদের তৎকালীন সময় কদিন পর কু হতো, কদিন পরই আমাদের দেশে অ্যাসাসিনেশন হতো, আমাদের গুরুত্বপূর্ণ সেই দেশের যারা তৈরি করেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতো। এই সব তৎকালীন সময় সব নেতারা তো এভাবেই আমাদেরকে দেশকে মানে এভাবে রেখে তারা হত্যার শিকার হয়ে চলে গেছে পৃথিবী ছেড়ে। কিন্তু এরপরেই শুরু হয়েছে দালালদের দৌরাত্ম্য, যে দালালরা ভারতের সাথে মিলে মিশে শেষ পর্যন্ত বিভিন্ন সময় বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে ধরেছিল এবং বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে তারা শুধুমাত্র ভারতের পারপাস সার্ভ করেছে। আর ভারত তাদের পছন্দ মতো তাদের রকে ব্যবহার করে বাংলাদেশে বিভিন্ন রকম গ্রুপিং করে রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিশ্বাসের ঘাটতি তৈরি করে শুধুমাত্র ভারতের কাছে গিয়েই ভারতমুখী রাজনীতির একটা নতুন কালচার শুরু করেছে, যেটির প্রেক্ষিতেই কিন্তু এখন পর্যন্ত এই ভারত ঘিরে আমাদের যখনই কোনো কিছু হয় তখনই ভারতের বিষয়টা সামনে চলে আসে। এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আজকে দেখুন এই বারবার বিভিন্ন সময়ে কিন্তু বাংলাদেশকে এত বড় দুঃসাহস কিভাবে হয়। পশ্চিমবঙ্গের রাজ্য মানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এমন কথা বলতে পারে, সে কিন্তু হালকা পাতলা নেতা নয়, একটি রাজ্যের রাজনৈতিক দলের সভাপতি, রুলিং পার্টির রাজ্য সভাপতি, অনেক বড় একটি পদ। কিন্তু আমাদের দেশের মতো দেশে তার মতো লোকের
আমাদের গুনার টাইম নেই, এটি হয়তো তারা জানে না। কিন্তু এই ধরনের মন্তব্য যখন করতে পারে দায়িত্বশীল জায়গা থেকে, আর সরকার যখন চুপ থাকে, তাহলে কিছু না কিছু এখানে মিন করে। আপনারা জানেন যে সীমান্তের কাছেও কিন্তু তারা, যেখানে আন্তর্জাতিক নিয়মে 7 কিলোমিটারের আশেপাশে কখনোই কোনো ধরনের চৌকি বসাতে পারে না, কোনো ধরনের মিলিটারি সমাবেশ করতে পারে না, কোনো ধরনের সীমান্ত রক্ষী বাহিনী কোনো ধরনের ঘাঁটি গাড়তে পারে না। কিন্তু বাংলাদেশের এই সীমান্তে কিন্তু আপনার সীমান্ত রক্ষী বাহিনী সেখানে ঘাঁটি গেড়েছে, যেটি সম্পূর্ণভাবে অনিয়মের একটি বড় ধরনের দৃষ্টান্ত সেটি করেছে। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সেরকম ভাবে মোটা দাগে তেমন করে প্রতিবাদ করতে পারিনি। এরপর আপনারা ভালো করে জানেন চিকেন নেকের ওখানে আমরা সবসময় চিকেন নেক করেছি, যেটা উত্তর পূর্বকে মূল ভারতের সাথে আপনার যুক্ত করে, এবং এখানে বাংলাদেশের বড় ধরনের আমাদের একটা প্রভাব রয়েছে। সেই চিকেন নেকের এদিকেও কিন্তু তারা এখন দেখা যাচ্ছে যে তাদের মিলিটারি বেস বসিয়েছে, এবং তারা এই যে অঞ্চলটিকেও নিয়ন্ত্রণ করবার জন্য সর্বোচ্চ রকম চেষ্টা করছে। এখন তারা জীবনে কখনো বাংলাদেশের দিকে তাকাবারও সেই দুঃসাহস কখনোই করবে না জানি। এটি হয়তো আপনাদের মনে হতে পারে, আমাদের মনে হতে পারে, যেটি শুধুমাত্র এখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের টিকার জন্য, নির্বাচনে ভোট পাওয়ার জন্য, ভোটের মার্কেট গরম করবার জন্য এই ধরনের বক্তব্য দিতে পারে। কিন্তু এই ধরনের বক্তব্য কোনোভাবেই আন্তর্জাতিক বিচারে আমাদের যখন কানে আসে, তখন আমরা এটাকে সাধারণভাবে নেয়ার কোনো সুযোগ নেই। কারণ হলো আমাদের দেশকে বিভক্ত করবার এমন বক্তব্য আমাদের পার্শ্ববর্তী দেশের দায়িত্বশীল কেউ দিতে পারে না। আমরাও বলতে পারি যে এই পশ্চিমবঙ্গের তো প্রায় অর্ধেকের মতো মুসলিম, চলে আসুক পুরো পশ্চিমবঙ্গ, আমরা নিয়ে আসবো প্রয়োজনে, আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে এসে আমাদের বাংলাদেশের সাথে যুক্ত করব। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ এগুলো আমাদের ছিল। আমরা বলতে পারি যে আমাদের বাংলাভাষী এই পুরো অঞ্চল এগুলি আমাদের ছিল। আমাদের এগুলিকে ভাগ করে ব্রিটিশরা দেখা যাচ্ছে আমাদেরকে এই পুরো আমাদের অঞ্চলটাকে ভারতের অধিভুক্ত করেছে, এটি আমরা বলতে পারি। ঠিক আছে, তো আমরা এভাবে বলতে চাই না, তবুও আমাদের এই সম্ভাবনা আমরা হাতছাড়া কখনোই করবো না। কোনো না কোনো দিন এগুলিকে আমাদের সাথে যুক্ত করব। কিন্তু ভারতের এই পশ্চিমবঙ্গের শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশকে এইভাবে ভাঙার কোনো ধরনের ঐতিহাসিক যুক্তি নাই। সে শুধু ধর্মের ভিত্তিতে বলেছে, আমরা ধর্মের ভিত্তিতে বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে আছি। আমরা আগে আমাদের বাংলাদেশি হিসেবে আমরা পরিচয় দিই, এরপরে আমরা অন্য ধর্মের কথা বলি। সুতরাং বাংলাদেশের দিকে আঙুল তুলে কথা বলার আগে বারবার হিসাব করতে হবে জনাব শ্রমিক ভট্টাচার্য, বি কেয়ারফুল। বাংলাদেশের মাথায় রাখতে হবে 19 কোটি মানুষ নয়, এরা কিন্তু 19 কোটি মিসাইলস, 19 কোটি পরমাণু অস্ত্র মাথায় রাখতে হবে। এরা কেউই ভয় পায় না, নিজের সার্বভৌমত্বের জন্য জান দিতে প্রস্তুত সার্বক্ষণিক। সুতরাং এদিকে চোখ তুলে তাকালে চোখ নাই হয়ে যাবে, মাথায় রাখতে হবে। আরেকটা কথা বলে রাখি, দেখুন একটু লম্বা হয়ে যাচ্ছে, তবু আপনাদেরকে শুনতে হবে। আমাদের এই যে এখন সারা বিশ্বে যুদ্ধ লাগছে, যুদ্ধ কিন্তু আসলে বলে কয়ে আসছেন। এখন যুদ্ধের ব্যাপারে আমরা আসলে নিশ্চিত করে বলতে পারি না যে কোন যুদ্ধ কি কারণে কোথায় হচ্ছে। কোথাও না কোথাও যুদ্ধ লেগে যাচ্ছে। এটি বর্তমানে যে এখন আসলে বেশি শক্তি যার, সেই এখন সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করছে। এই যে আপনারা দেখছেন যে ইরানের উপরে যেভাবে হামলা করছে, কোনো কিছু না বলে না কয়ে যুক্তরাষ্ট্র কিন্তু হামলা করে বসেছে। ইউক্রেনের উপরে রাশিয়া হামলা করে বসেছে। মানে এখন চলছে হলো সাম্রাজ্যবাদের একটা নতুন ভার্সন। হ্যাঁ, আগে যেমন ভাবে চলেছে, এখন আস্তে আস্তে নতুন ভার্সন শুরু হয়েছে। এই ভার্সনের কষাঘাতে আমাদের বাংলাদেশের যদি কখনো না কোনো কারণে আমাদেরকে কোনো এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে আমাদের আসলে আত্মরক্ষার কি আছে? একটি বড় প্রশ্ন আপনাদের কাছে আমি রাখতে চাই। আমাদের সরকার, আমাদের সাধারণ মানুষের কাছে, আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আজ পর্যন্ত বলতে পারবো বা বলার কোনো সুযোগ আছে যে বাংলাদেশের জাতীয় কোনো সংকটে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পেরেছি? আপনারা কমেন্ট করবেন। আমরা সার্বভৌমত্ব প্রশ্নে এই আভ্যন্তরীণ যে বিভক্তি রয়েছে বিভিন্ন দলের মধ্যে, এগুলির ঊর্ধ্বে উঠে আমরা আজ পর্যন্ত একসাথে বসবার কোনো মানসিকতা আমরা রাখি না। আমাদেরকে রাখার জন্য একটা পথ খুলতে হবে। আমাদের দেশে শুধু আমরা মানুষ প্রডিউস করছি, কিন্তু আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য কোনো ধরনের শক্তি প্রডিউস করছি না। আমাদের দেশের যে সম্পদ আছে, সারা পৃথিবীর কোথাও এই সম্পদ নাই, আমি বলে রাখছি। পৃথিবীর বিভিন্ন দেশে দেখুন, গত পরশুদিন ইসরায়েল কি বলেছে? ইসরায়েল বলেছে আমাদের সেনাবাহিনীতে আস্তে আস্তে আমরা লোক পাচ্ছি না, আমাদের অস্ত্র আছে কিন্তু লোক নাই। আর আমাদের বাংলাদেশে লোক আছে ভরপুর, কিন্তু অস্ত্র নাই, বা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য সেরকম কোনো শক্তি নাই। আমাদেরকে অবশ্যই বাংলাদেশকে আমরা এই অঞ্চলের, আমরা ধরতে গেলে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে করতে পারি। কারণ আমাদের লোকারণ্য, আমাদের ঘরে ঘরে মানুষ আর মানুষ, যে মানুষগুলিকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। শক্তি, এগুলির জন্য আমি মনে করি যে
এখন থেকেই বর্তমান যে সরকার, তারেক রহমান সরকার বর্তমানে আছেন, তিনি তার নেতৃত্বে নতুন করে বাংলাদেশের যে বিভিন্ন স্তরে তিনি যে উন্নয়নের কথা বলছেন, পাশাপাশি বাংলাদেশকে আগামীর যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় বাংলাদেশকে কিন্তু প্রস্তুতির জন্য ওনাকে অবশ্যই আমাদের সামনের এই যুব সমাজকে নিয়ে একটা মহাপরিকল্পনা করতে হবে এবং আমাদের মিলিটারিকে ঢেলে সাজাতে হবে। মিলিটারির যে বিমান বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে, নৌবাহিনী, সবগুলিকে আধুনিকীকরণ এবং আমাদের আন্তর্জাতিক মানের অস্ত্র কেনার জন্য যত পয়সা লাগে সেগুলো আমরা প্রয়োজনে বিদেশি রেমিটেন্স আরো অতিরিক্ত পাঠাবে মানুষ কষ্ট করে, তবুও আমাদের বাংলাদেশকে অবশ্যই শক্তিতে আরো বেশি আধুনিকীকরণ করতে হবে। প্লিজ আমার কথাগুলো ধরুন, রাখুন। আমরা ন্যূনতম আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের আত্মরক্ষার জন্য, যেটি আমাদের অধিকার, সেটির জন্য প্লিজ পরিকল্পনা করুন। এখনই সময়, না হলে দেরি হয়ে যাবে। প্লিজ, পৃথিবীর অবস্থা ভালো নয়। আমি বলি না যে আমরা আক্রমণ করতে যাবো কাউকে, কিন্তু কেউ আক্রমণ করলে অন্তত পক্ষে আমরা পাল্টা জবাব দেওয়ার মতো আমাদের আত্মরক্ষার জন্য কথা মানে অন্তত ন্যূনতম দেখাবার জন্য হলো আমাদেরকে একটা প্রস্তুতি নেওয়া উচিত। সেজন্য বেসিক যে প্রয়োজনটা, এটা হলো সবাইকে ক্যাডেট মাস্ট করতে হবে, মিলিটারি ট্রেনিং মাস্ট করতে হবে। আমরা সবাইকে শুধুমাত্র এই যে পড়াশোনা করাই, এই একটা যদি বিপদ আপদ হয়, এদেরকে দিয়ে যে আমরা দেশের উন্নয়নে বা দেশের মানে তাৎক্ষণিক যে সংকট মোকাবেলার জন্য এই মানুষগুলিকে যে ব্যবহার করতে পারবো, এই ধরনের বেসিক হাতে কলমে কোনো শিক্ষা দিচ্ছি না, একটা ট্রেনিং দিচ্ছি না। ন্যূনতম ট্রেনিং দেন, অনেক বেকার পড়ে আছে, তাদেরকে বলুন যে তোমরা এই ন্যূনতম ট্রেনিংগুলি করো। অন্তত পক্ষে দেশ রক্ষায় কিছু কিছু বিষয় আছে, যে অস্ত্র চালানো, হঠাৎ করে ইমার্জেন্সি সংকটকে মোকাবেলা করবার জন্য যে বেসিক বিষয়গুলি আছে, এগুলিকে শিক্ষা দেওয়ার জন্য প্লিজ দ্রুত পদক্ষেপ নিন। আমার ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করুন প্লিজ। এটি আমার অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ।